এসআইআর বৈধ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আপনাদের জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এসআইআর বৈধ। শুনানিতে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট, কমিশন তার বিধিবদ্ধ ক্ষমতার সীমা লঙ্ঘন করে কোনো পদক্ষেপ নিয়েছে এমন বলার অবকাশ নেই। সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে আর কি জানিয়েছে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, দেখো, সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে মাননীয় প্রধান বিচারপতি অর্থাৎ দেশের মাননীয় প্রধান বিচারপতি তার বক্তব্য হলো, এই যে এসআইআর প্রক্রিয়াকে সংগঠিত করা হয়েছে, এই এসআইআর সম্পূর্ণভাবে বৈধ। অর্থাৎ তুমি জানো যে এর আগেই একাধিক রাজনৈতিক দল এবং তারা অভিযোগ করেছিলেন যে পদ্ধতিতে এই এসআইআরকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই এসআইআরকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই এসআইআরটা কার্যত একটা অবৈধ পদ্ধতি এবং বেআইনি পদ্ধতিতে এই এসআইআর এর প্রক্রিয়াকে সংগঠিত করা হচ্ছে। ফলে তার প্রেক্ষিতেই কিন্তু সুপ্রিম কোর্টে একাধিক রাজ্যের তরফ থেকে একাধিক রাজনৈতিক দল তারা এই মামলাগুলো সুপ্রিম কোর্টে করেছিলেন। বিহার দিয়ে শুরু হলেও তারপরে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে দায়ের করা হয়। ফলে সেই মামলার ক্ষেত্রেই সুপ্রিম কোর্টের আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ যে এই যে এসআইআর প্রক্রিয়াকে করা হয়েছে, সংগঠিত করা হয়েছে, এটা সম্পূর্ণভাবে একটা আইনি পদ্ধতি এবং এই এসআইআর কোথাও গিয়ে এটা কিন্তু অবৈধ নয়। ফলে এসআইআর সম্পূর্ণভাবে বৈধ, এটা সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তার পাশাপাশি সুপ্রিম কোর্টের তরফ থেকে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে এই যে এসআইআর এর যে পদ্ধতি রয়েছে, এই এসআইআর এমন একটা প্রক্রিয়া যেই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু যে স্বচ্ছ একটা ভোটার তালিকা, সেই ভোটার তালিকা প্রস্তুত করা সম্ভব হয় এবং এই স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করার জন্যই এই এসআইআর এর প্রয়োজনীয়তা আছে। এবং এই এসআইআর এর প্রয়োজনীয়তা এই কারণেও আছে যে যাতে শান্তিপূর্ণভাবে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করা যায়, একটা স্বচ্ছ পদ্ধতির মাধ্যমে একটা নির্বাচন সংগঠিত করা যায়, তার জন্যই কিন্তু এই এসআইআর প্রক্রিয়া। ফলে সেখানে বলা হয়েছে যে কোথাও গিয়ে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন তারা কোনো আইন ভঙ্গ করেননি। অর্থাৎ এই এসআইআর প্রক্রিয়াকে যে পদ্ধতিতে সংগঠিত করা হয়েছে সেই পদ্ধতির মধ্যে কোনো রকম ত্রুটি নেই, কোনো পদ্ধতিগত ত্রুটি নেই এবং কোনো ধরনের আইন বা নিয়ম না ভেঙেই নির্বাচন কমিশনের তরফ থেকে এই পদ্ধতি সংগঠিত করা হয়েছে। এবং সেখানে বলা হয়েছে যে জনপ্রতিনিধিত্ব যে আইন রয়েছে সেই আইনকেও কিন্তু কোথাও গিয়ে এখানে অমান্য করা হয়নি। এবং বলা হয়েছে যে নির্বাচন কমিশনকে ইতিমধ্যেই ভারতের সংবিধান যে ক্ষমতা দিয়েছে এবং এই সংবিধানের 324 নম্বর ধারায় যে ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া রয়েছে, নির্বাচন কমিশন সেই ক্ষমতার বলেই এই এসআইআর প্রক্রিয়াকে সংগঠিত করেছেন। ফলে এই এসআইআর প্রক্রিয়া কোথাও গিয়ে বৈধ নয় বা কোথাও গিয়ে অসাংবিধানিক প্রক্রিয়া এমনটা বলার কিন্তু কোনো অবকাশ নেই। ফলে নির্বাচন কমিশনকে সংবিধানের তরফ থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছে যে অবাধ, শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন করার, সেই সুষ্ঠু নির্বাচন এবং স্বচ্ছ নির্বাচনকে আগামীর দিকে এগিয়ে নিয়ে যেতে, অর্থাৎ সেটাকে অ্যাডভান্স স্তরে নিয়ে যাওয়ার জন্য যা প্রয়োজন সেই কাজই কিন্তু নির্বাচন কমিশন করেছেন। ফলে এই স্বচ্ছ এবং অবাধ নির্বাচনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং ভোটার তালিকা সেটাও যেন স্বচ্ছ থাকে, সেইটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই যে এসআইআর প্রক্রিয়া সেটার কিন্তু খুব প্রয়োজন। এবং সেই কারণেই এই এসআইআর প্রক্রিয়াকে সংগঠিত করা হয়েছে এবং সেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে একেবারে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে এই এসআইআরকে কোথায়, কিভাবে, কখন করতে হবে এবং এই যে ভোটার তালিকায় যে বিশেষ সংশোধনের কাজ সেটাও কখন কিভাবে করতে হবে সেই ক্ষমতাও সংবিধানের তরফ থেকে, সংবিধানের পক্ষ থেকে কিন্তু নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। ফলে সংবিধান সেই ক্ষমতা জাতীয় নির্বাচন কমিশনকে দিয়েছেন। ফলে সেখানে কোনো ধরনের অবৈধ কাজ জাতীয় নির্বাচন কমিশন করেছে এইটা বলার কিন্তু কোনো রকম অবকাশ নেই। এবং সেই কারণে এই যে এসআইআর ছিল, এই এসআইআরকে আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে সম্পূর্ণভাবে বৈধ বলে ঘোষণা করা হয়েছে। ফলে তুমি জানো যে যখন একেবারে প্রাথমিক পর্যায়ে এই এসআইআর হবে এই ঘোষণাটা করা হয়, সেই সময় বিহারের তরফ থেকে, পশ্চিমবঙ্গের তরফ থেকে একাধিক মামলা করা হয়েছিল। এবং তুমি জানো সেই মামলাগুলোতে মূল যে অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগে বলা হয়েছিল যে দীর্ঘদিন আগে, কোথাও 23 বছর আগে, কোথাও 24 বছর আগে এই এসআইআর প্রক্রিয়া সংগঠিত হয়েছিল এবং তারপরে একেবারে প্রায় 24 বছর পরে, 23 বছর পরে এই এসআইআর প্রক্রিয়া ঠিক নির্বাচনের মুখে, অর্থাৎ যখন বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনের সময় এই এসআইআরকে সংগঠিত করা হচ্ছে, সেটা একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে বলে সুপ্রিম কোর্টের কাছে অভিযোগ করা হয়েছিল। ফলে সেই মামলা সুপ্রিম কোর্টের কাছে দীর্ঘদিন বিচারাধীন ছিল এবং সেই সময় তুমি জানো যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে মামলা হয়েছিল সেই মামলাতে আমরা দেখতে পেয়েছিলাম যে
এসআইআর যে প্রক্রিয়া ছিল সেই এসআইআর এর প্রক্রিয়া কিন্তু কার্যত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সুষ্ঠুভাবে করা সম্ভব হচ্ছিল না, এবং সেই কারণে সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু তার মহামান্য বিচারপতিরা তারা সরাসরি হস্তক্ষেপ করেন, এবং এই হস্তক্ষেপ করার মাধ্যমে পশ্চিমবঙ্গের যে বিচার বিভাগ রয়েছে সেই বিচার বিভাগকে এই গোটা এসআইআর প্রক্রিয়ার মধ্যে যুক্ত করা হয়। এবং আমরা দেখতে পেয়েছি সেই এসআইআর এর ক্ষেত্রে পশ্চিমবঙ্গের যারা মাননীয় বিচারক ছিলেন সেই বিচারকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। এরপরে আমরা দেখতে পেলাম যে এই যে এসআইআর এ মাননীয় বিচারকরা যে সিদ্ধান্ত নিলেন সেই সিদ্ধান্তের ওপর কারোর কোনো বক্তব্য থাকলে তার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হলো, সেখানেও এখনো পর্যন্ত একাধিক মামলা বিচারাধীন রয়েছে। ফলে এই সমস্ত প্রক্রিয়াটা আমরা দেখতে পেয়েছি যে সুপ্রিম কোর্টকে কিন্তু বারবার হস্তক্ষেপ করতে হয়েছে, এবং বিশেষত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একাধিক নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। তুমি জানো যে এই এসআইআর প্রক্রিয়া যখন সংগঠিত হচ্ছিল সেই সময় আমরা দেখতে পেয়েছি যে মাননীয় বিচারকদের ওপর হামলার পর্যন্ত ঘটনা ঘটেছিল, এবং সেই ঘটনাতেও সুপ্রিম কোর্টের তরফ থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। ফলে এই এসআইআর এর যে প্রক্রিয়া ছিল সেই এসআইআর এর প্রক্রিয়াকে ঘিরে একাধিক জায়গায় কিন্তু অশান্তির ঘটনা পরিলক্ষিত হয়েছিল। ফলে সব মিলিয়ে এই এসআইআর প্রক্রিয়া সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সুষ্ঠুভাবে শেষ করা সেটাই কিন্তু কার্যত নির্বাচন কমিশনের কাছে একটা চ্যালেঞ্জ ছিল, কিন্তু তারপরেও সেই প্রক্রিয়াকে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছেন। তারপরে বিধানসভা নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে ক্ষমতার কিন্তু হস্তান্তর হয়েছে, সেটাও আমরা দেখতে পেয়েছি। ফলে তারপরে আজকে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি ছিল, এবং সেই সময় আজকে মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি স্পষ্টত বলে দিয়েছেন যে এই এসআইআর যে প্রক্রিয়া সেই এসআইআরটা সম্পূর্ণভাবে বৈধ। ফলে বিরোধীদের যে বক্তব্য ছিল যে নির্বাচন কমিশন নিজের ইচ্ছা মতো কাজ করছে, নির্বাচন কমিশন একটা অবৈধ প্রক্রিয়াকে অবলম্বন করে এই এসআইআরকে সংগঠিত করছে, নির্বাচন কমিশন তারা একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কাজ করছেন, এই যে একাধিক অভিযোগ সুপ্রিম কোর্টের কাছে গিয়েছিল সেই প্রত্যেকটি অভিযোগ কিন্তু আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে খারিজ করে দেওয়া হলো। সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্ট বলা হয়েছে এই এসআইআর সেটা বৈধ, এই এসআইআরে কোনো অসাংবিধানিক কাজ, কোনো অবৈধ কাজ জাতীয় নির্বাচন কমিশন করেননি। এই এসআইআর প্রক্রিয়াতে যে আইন রয়েছে সেই সমস্ত আইন মেনে নির্বাচন কমিশন এই কাজ করেছে। সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া রয়েছে, নির্বাচন কমিশন সেই ক্ষমতার বলে বলিয়ান হয়ে এই এসআইআর প্রক্রিয়াকে সংগঠিত করেছেন। তার পাশাপাশি একেবারে স্পষ্টত বলা হয়েছে যে স্বচ্ছ, সুষ্ঠু এবং অবাধ নির্বাচনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই এসআইআর এর প্রয়োজন ছিল, এবং সেই এসআইআরকে নির্বাচন কমিশন করে কোথাও কোনো ভুল করেননি, এবং ভোটার তালিকায় যে সংশোধনের কাজ সেই সংশোধনের কাজ কিন্তু অবিরামভাবে নির্বাচন কমিশন করতে পারেন, এবং কোন পদ্ধতিতে করতে হবে সেই ক্ষমতা সংবিধান নির্বাচন কমিশনকে দিয়েছে। ফলে এখানে কারুর কোনো হস্তক্ষেপের কোনো ধরনের প্রয়োজনীয়তা নেই। ধন্যবাদ সৌভিক। সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে জানিয়ে দিল এসআইআর বৈধ। সংবিধানে 324 ধারা অনুযায়ী এসআইআর করার ক্ষমতা কমিশনের আছে। আজ শুনানিতে স্পষ্ট জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। বিজেন্দ্র সিংহ আমাদের অপর প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অর্থাৎ বিজেন্দ্র, এসআইআর আবহে গত 4-5 মাস ধরে যে আইনি জটিলতা, রাজনৈতিক তরজা চলছিল তা কার্যত নস্যাৎ করে দিল সুপ্রিম কোর্ট আজ। হ্যাঁ, তার ইঙ্গিতও পাওয়া যাচ্ছিল। যখন বিহারে এসআইআর অ্যানাউন্স করেছিল ইলেকশন কমিশন, তখনই তারা বলেছিলেন কি দেশ জুড়ে এসআইআর তারা করবেন বিহারের পর, এবং সেই বিহারের নোটিফিকেশনটাকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছিল। প্রায় 1.5 ডজন মামলা ছিল, যার মধ্যে টিএমসি তরফ থেকে মামলা করা হয়েছিল, আরজেডি মামলা করেছিল, কংগ্রেস মামলা করেছিল, সিপিএম থেকে মামলা করা হয়েছিল, এডিআরের মামলা ছিল, এবং সব মামলাকে একসঙ্গে হিয়ারিং করেছিল সুপ্রিম কোর্ট। গত 29শে জানুয়ারি হিয়ারিংয়ের পর অর্ডার রিজার্ভ করে দেওয়া হয়েছিল। তবে যে দাবি তারা করেছিলেন প্রাথমিকভাবে কি যে এসআইআর বাকি রাজ্যগুলিতে হচ্ছে সেটাকে আপাতত স্টে করে রাখে সুপ্রিম কোর্ট, যেহেতু তারা এসআইআর বৈধ কিনা সেটা নিয়ে শুনানি করছেন। তখন সুপ্রিম কোর্ট সেটাতে স্টে দেয়নি। ইতিমধ্যে আমরা দেখেছি পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছে, বাকি রাজ্যগুলোতে এসআইআর হয়েছে, অন্যান্য রাজ্যের জন্য ইতিমধ্যে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে এসআইআর, সেটাতে কোনো স্টে দেয়নি সুপ্রিম কোর্ট। তবে সুপ্রিম কোর্ট বলেছিল আইনিগতভাবে ইসির এটা পাওয়ার রয়েছে কিনা সেটা তারা দেখবেন, এবং সেই 29 জানুয়ারি যে অর্ডার রিজার্ভ করা হয়েছিল আজকে সুপ্রিম কোর্ট সেই জাজমেন্ট দিয়েছে। এবং সেই জাজমেন্টের সবথেকে বড় কথা যদি আমরা দেখি সেটাতে সুপ্রিম কোর্ট বলেছে কি এসআইআর করা ইলেকশন কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে। যে আর্টিকেল 324 রয়েছে এবং তার সঙ্গে জনপ্রতিনিধি আইন রয়েছে, সেই আইন এই অধিকার ইলেকশন কমিশনকে দেয় কি তারা
যে ইলেকটোরাল রোল রয়েছে বা ভোটার লিস্ট রয়েছে সেটাকে পিওর করবে। সেখানে যদি কোনো ত্রুটি থাকে সেটাকে ত্রুটিমুক্ত করার এখতিয়ার ইলেকশন কমিশনের কাছে রয়েছে এবং তারা এই ধরনের এসআইআর করতে পারেন, এটাও সুপ্রিম কোর্ট বলেছে। তবে সবথেকে বড় প্রশ্ন ছিল, যেটা বারবার হিয়ারিংয়ের সময় উঠে এসেছিল, কি এসআইআরের মাধ্যমে ইলেকশন কমিশন কি সিটিজেনশিপও ঠিক করবে? কেন কি ইলেকশন কমিশন জানিয়েছিল তাদের হিয়ারিং চলাকালীনই কি যারা সিটিজেন তাদেরকেই তারা ইলেকটোরাল রোলে রাখবেন, ওরা তাদেরকে তারা ভোটার করবেন। সেটাকে সুপ্রিম কোর্ট কিছুটা ব্যাখ্যা দিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে কি সিটিজেনশিপ নির্ধারণ নন, তবে ভোটার কিনা সেটার জন্য ইলেকশন কমিশন সিটিজেনশিপ দেখতে পারে। তারা যদি মনে করেন কি কেউ সিটিজেন নন, সেক্ষেত্রে তাদেরকে তারা ইলেকটোরাল রোলে বা যে ভোটার তালিকা রয়েছে সেটাতে নাও রাখতে পারেন। তবে সেটার জন্য তারা সিটিজেনশিপের সার্টিফিকেট দিচ্ছেন সেটা নয়। সেটার জন্য সুপ্রিম কোর্টকে কি বলেছে? সুপ্রিম কোর্ট বলেছে কি যদি এই ধরনের ব্যক্তি ইলেকশন কমিশনের নজরে আসে যারা সিটিজেন নন বা ইলেকটোরাল রোলের জন্য তারা অ্যাপ্লাই করছেন, সেক্ষেত্রে তারা যে সেই তালিকা বা সেই লোকের নাম অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে জমা দেবেন এবং সেই আগামী 4 সপ্তাহের মধ্যে জমা দেবেন এবং সেই অথরিটি নেক্সট লোকসভা বা বিধানসভা ইলেকশনের আগে ওই ব্যক্তিগুলোকে নিয়ে সিদ্ধান্ত নেবে। এই প্রশ্ন উঠেছিল সুপ্রিম কোর্টে যখন শুনানি হয়েছিল কি ডিলিশনের জন্য এসআইআর করা হচ্ছে, সেটাকেও সুপ্রিম কোর্ট খারিজ করেছে এবং সুপ্রিম কোর্ট বলেছে কি ডিলিট করার অধিকার সুপ্রিম কোর্টের কাছে রয়েছে। যদি তারা মনে করেন কি কোনো বৈধ ব্যক্তি ইলেকটোরাল রোলে রয়েছেন সেক্ষেত্রে তারা থাকবেন, অবৈধ ব্যক্তি যারা ইলেকটোরাল রোলে থাকেন সেক্ষেত্রে তাদেরকে নাম বাদ দেওয়ার জন্য পাওয়ার রয়েছে ইলেকশন কমিশনের কাছে, সেটাও সুপ্রিম কোর্ট বলেছে। ডকুমেন্টের ক্ষেত্রে উঠেছিল কি প্রথমে 11টা ডকুমেন্ট বলেছিল সুপ্রিম কোর্ট এবং তারপর আধার অ্যাড করা হয়েছিল। সুপ্রিম কোর্ট বলছে কি ডকুমেন্টগুলো ঠিক করার জন্যও কিন্তু পাওয়ার ইলেকশন কমিশনের কাছে রয়েছে। কোন কোন ডকুমেন্ট তারা অ্যাকসেপ্ট করবেন সেটাও ইলেকশন কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে। অর্থাৎ সার্বিকভাবে যদি দেখি যেই অভিযোগগুলো করা হয়েছিল ইলেকশন কমিশনের বিরুদ্ধে সেটাকে কার্যত খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সাংবিধানিক বলেছে যে পদক্ষেপ নিয়েছিল ইলেকশন কমিশন, যে প্রসেসটা অ্যাডপ্ট করেছিল সেটাকেও সাপোর্ট করেছে সুপ্রিম কোর্ট এবং তারা বলেছেন কি এত বৃহত্তর একটা প্রক্রিয়া এসআইআর যেখানে ইলেকশন কমিশনকে এটা করতে হচ্ছে, সেক্ষেত্রে যে প্রসেসটা অ্যাডপ্ট করেছে ইলেকশন কমিশন সেটা সঠিক রয়েছে, সেটাতে তারা কোনো হস্তক্ষেপ করবে না। এটাও আজকে সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনের পাশে দাঁড়িয়ে বলেছে। এখন বলা যেতে পারে যে প্রশ্নগুলো বারবার তারা করেছিলেন সুপ্রিম কোর্টের কাছে এসে, বিভিন্ন রাজনৈতিক দল যার মধ্যে কংগ্রেস, সিপিএম, টিএমসি, সেসব যুক্তিগুলো খারিজ হয়ে গেছে এবং এসআইআর এর পক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ধন্যবাদ বিজেন্দ্র। তিনি তৃণমূলের সাংসদ, সেই কাকলি ঘোষ দস্তিদারই মঙ্গলবার অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে। কেমন অভিজ্ঞতা হলো? উত্তরে তিনি বললেন অতি উত্তম। তৃণমূলকে কি আরও অস্বস্তিতে ফেললেন কাকলি? উঠছে সেই প্রশ্নটাই। যে বিগত কয়েক বছরে যে বৈভব, যে অস্বচ্ছতা, যে দুর্বৃত্তায়ন ঘটেছিল তাতে আমার কোনো সহমত ছিল না এবং বিগত 5-7 বছরের এই বৈভব এতে আমি অভ্যস্ত নই। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর এই সুর কাকলি ঘোষ দস্তিদারের। তৃণমূলের 4 বারের সাংসদ, 4 বারই উত্তর 24 পরগনার বারাসাত থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ছায়া সঙ্গী। বিপর্যয়ের পর তিনি যা বলছেন তা ইঙ্গিতপূর্ণ। প্রশ্ন উঠছে কাকলি ঘোষ দস্তিদারের নিশানায় কে? কখনো সোশ্যাল মিডিয়ায় সরব হচ্ছেন, কখনো সাংবাদিক বৈঠকে। জেলা সভাপতির পদ ছেড়েছেন, সরাসরি নিশানা করছেন নেতৃত্বের একাংশকে, আক্রমণ করেছেন আইপ্যাককেও। আর মঙ্গলবার বারাসাতের এই তৃণমূল সাংসদকেই দেখা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে। আজকে বক্তৃতা করলেন, কোঅপারেশন করলেন, যাওয়ার সময় হ্যান্ডশেক করলেন, বলে এই প্রথমবার একটা ভালো মিটিং হলো। আমি এর আগে অনেক মিটিংয়ে যোগদান করেছি, বলতেই দেয় না। প্রশাসনটা সবার, প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি। প্রশাসন সবার, প্রশাসনটা সবার, প্রশাসনটা কোনো দলীয় কর্মসূচি নয়। এদিন কল্যাণীর প্রশাসনিক বৈঠকে 6 জন তৃণমূল বিধায়কের পাশাপাশি একমাত্র তৃণমূল সাংসদ হিসেবে উপস্থিত ছিলেন কাকলি ঘোষ দস্তিদার। মুখ্যমন্ত্রী পৌঁছানোর আগেই সেখানে তিনি চলে আসেন। প্রথমে তিনি মঞ্চের নিচে চেয়ারে বসেছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারীর নির্দেশে তাকে মঞ্চে ডেকে নেওয়া হয়। পরে তিনি বক্তব্যও রাখেন, তুলে ধরেন এলাকার সমস্যার কথা। আমাদের এলাকার ডেভেলপমেন্ট নিয়েই বলেছি। আমাকে ডাকা হয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমায় বলেছেন, আমি গিয়েছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই প্রথম আপনি মুখোমুখি হলেন এবং আপনি দীর্ঘদিন রাজনীতির আগিনায় আছেন। সব মিলে তার প্রশাসনিক বৈঠক, তার বক্তব্য সব মিলে আপনার প্রথম দিনের অভিব্যক্তি কি? অতি উত্তম। কিন্তু বিরোধী দলের সাংসদ হিসেবে একমাত্র কাকলি ঘোষ দস্তিদারকেই কেন আমন্ত্রণ জানানো হলো? আমি প্রথম দিন থেকেই বলেছিলাম প্রশাসনিক মিটিংয়ে আমরা সব এমএলএদের ডাকবো আর বিশেষ বিশেষ এমপিদের ডাকবো। আজকে বিশেষ বিশেষ এমপিদের মধ্যে বারাসাতের এমপিকে আমরা বিশেষভাবে ডেকেছিলাম, এসছেন উনি।
প্রশাসনিক বৈঠকে শাসক বিরোধী উপস্থিত থাকা অন্য রাজ্যে স্বাভাবিক ছবি হলেও এ রাজ্যে নয়। গত 15 বছর তৃণমূল আমলে বিরোধী জনপ্রতিনিধিদের না ডাকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এখন প্রশ্ন হলো, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের উপস্থিতি কি বিশেষ কোনো ইঙ্গিত? তৃণমূলের দুশ্চিন্তা কি আরও বাড়তে চলেছে? উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।